বাড়ি খালি করে দল বেঁধে যাওয়ার প্রয়োজন দেখছি না। ওকে নিয়ে বাড়িতে থাক, আমি আপডেট জানাবো। স্বর্ণ সম্মতি জানালেও শীতল শুদ্ধর কথা তোয়াক্কা না করে আগে শুদ্ধর পাশের সিট দখল করে বসে পড়ল। ধমকে তাকে গাড়ি থেকে নামানোর আগেই শীতল জেদি সুরে বলে উঠল, গাড়িতে না নিলে রিস্কা করে যাব, তবু যাবই যাব। তর্ক করার সময় নেই দেখে কেউ আর কথা বাড়ালো না। শুদ্ধ গাড়ি স্টার্ট করে দ্রুতগতিতে চৌধুরী নিবাসের গেট পেরিয়ে বেরিয়ে গেল। অগত্যা স্বর্ণ একাই বাড়িতে থেকে গেল। আচ্ছা, সায়ন কোথায়? সে শুনেছে ঘটনাটা। সাম্যের নাকি রক্ত লাগবে। তার আর সায়নের রক্ত এক। সাম্যকে রক্ত দিতে গেলে সায়নকে প্রয়োজন। কিন্তু সেই বান্দা কোথায় এখন? বাড়ি ফিরছে না কেন এখনো? একবার কল করে দেখবে। এসব ভেবে ফোন হাতে নিয়েই দারোয়ান কাকা দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা, সর্বনাশ হয়ে গেছে। কেরা জানি সায়ন বাবার পার্টি অফিস চুরচুর কইয়া লাইছে। সায়ন বাবার কারে জানি খুব পিডাইছে। স্বর্ণ বলল, কাকে মারছে? দারোয়ান বলল, মুই তারে চিনি না, তই শুনলাম ওই গোলামের পুত নাকি পার্টি অফিসে আগুন দিয়া আছিল। স্বর্ণ বলল, ও। দারোয়ান বলল, আপনি যাইবেন আম্মা? চলেন আপনারে নিয়ে যাই। স্বর্ণ বলল, না, আমি গিয়ে কি করব? দারোয়ান বলল, সায়ন বাবা মারপিট করতেছে, তাও যাইবেন না? স্বর্ণ বলল, তারা পুরুষ পুরুষ মারামারি করছে, সেখানে আমি অবলা মেয়ে গিয়ে কী করব? যাই হোক কাকা, আপনি বারবার গেট ছেড়ে বাইরে যাবেন না। আমি একা বাসায়, আর আপনিও যদি বারবার এদিক ওদিক যান তাহলে বাবার কানে গেলে ভালো কিছু হবে না। দারোয়ান বলল, আজ যাবো না আম্মা। স্বর্ণ বলল, ঠিক আছে। একথা বলে স্বর্ণ সোজা বাড়ির ভিতর চলে এলো। তার এমন কাঠখোট্টা জবাবে দারোয়ান কাকা অবাক হলেন না, কারণ উনি এ বাড়িতে চাকরি করেন তাও 5-7 বছর হবে। বাড়ির সবাইকে পুরোপুরি না চিনলেও মোটামুটি চিনেন, জানেন। চৌধুরী নিবাসের কতগুলো সদস্যদের ভিড়ে সবাই হাসিখুশি হলেও এই মেয়ে বরাবরই একটু অন্যরকম। অবাক করা বিষয়, ঘটনাগুলোতেও কেন জানি অবাক হয় না এই মেয়ে। যেমন ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তার কি উচিত না কেঁদে কেটে একসা হওয়া? যেমন শীতল হয়েছে, কিংবা সায়নের পার্টি অফিস কে বা কারা ভেঙেছে এটা নিয়ে একটু চিন্তিত হওয়ার কথা না? কিংবা সায়ন কাকে মারছে এটা শুনেও ছুটে গিয়ে দেখার কথা। কিন্তু না, সে বরাবরই মতো শান্ত। তার আবভাব এমন যেন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক সব। পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কিছুতেই সায়নকে ছাড়াতে পারছে না রুবাব। বারবার ছাড়তে বলেও কাজ হচ্ছে না। সে সমানে একটা ছেলের মুখে খুশি মেরেই যাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত। তাহলে কিসের বসে শত্রুতা? শত্রুতা যখন তখন খালি হাতে পায়ে লাগতে আসার মানে কি? যদিও বুঝতে পারছে সায়ন এমনি এমনি মারছে না ছেলেটাকে, সে মার খাওয়ার কাজই করেছে। যখন একথা বুঝেছে তখন সায়নকে বাধা না দিয়ে আরাম করে বসেছে। রোজা না থাকলে চিপস খেতে খেতে আর একটু মজা নেওয়া যেত। একথা ভেবে সে আইফোন বের করে সেলফি নিল। সেলফিতে দেখা যাচ্ছে তার পেছনে সায়নরা মারামারি করছে। এমন সময় কারো সেলফির কথা মনে আসতে পারে? তার আসে। তার ফোনের অনেক ছবি উদ্ভট পরিস্থিতিতে তোলা, সেই তুলে যাতে স্মরণ করতে সুবিধা হয়। ঘড়িতে তখন বেলা 10:30। চড়া রোদ, গায়ে রোদ পড়তেই সারা গা চিকমিকিয়ে উঠছে দেখে রুবাব ছায়া দাঁড়িয়ে দেখল সায়নের মার ভাইটা তার ভালোই মারপিট করতে পারে। রাজনীতি টানীতি না করে সরাসরি সিনেমার হিরো হলেও পারত। দেখতে শুনতেও হিরো মার্কা, বেশ ভালোই অভিনয়ও জানে। তাহলে হিরোর চরিত্রে অভিনয় করতে তার কী সমস্যা? সে কি কোনো ডিরেক্টর কিংবা প্রডিউসারের সাথে কথা বলে দেখবে? দেখা উচিত, কারণ এসব ট্যালেন্ট কাজে লাগানো উচিত। এরা দেশের এক একটি রত্ন, এদের যত্ন করা আবশ্যিক। এসব ভেবে সে সময় দেখল সেহরির পর মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যায়নি কেউই। দুই ভাই বাইক নিয়ে টই টই করে ঘুরে ফিরে পার্টি অফিস দেখাতে এনেছিল সায়ন। কিন্তু এসে দেখে পার্টি অফিসের ভেতর ভাঙচুর করছে কনক। তার রাগ যেন আকাশচুম্বী, যা সামনে দেখছে তাই ভাঙছে। কনক বোনের কবর জিয়ারত করে ছুটে এসেছে সায়নকে মারতে, কারণ তার ভাষ্যমতে সায়নই ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। তাই সায়নকে না পেয়ে তার জিনিসগুলো নষ্ট করছে। সব ভাঙা হলে যখনই আগুন দিতে যাবে তখনই সেখানে সায়ন আর রুবাব উপস্থিত হয়। আজ প্রথম সেহেরি বিদায়, ছেলেপুলে যে যার বাড়িতে সেহেরি সেরেছে। আজ কেউ ছিল না এদিকটায়, তবে তালা মারা ছিল অফিসের মূল ফটকে। তালা ভেঙে ঢুকেছে এই কনক। দূরে দাঁড়িয়ে তার পাগলামি দেখছিল সায়ন, কিন্তু তাকে যখন আগুন দিতে দেখলো তখনই দৌড়ে এসে আটকায় সায়ন। স্বাভাবিক স্বরে বলে ওঠে, দেখ ভাই, আমি ভদ্র হয়ে গেছি, রোজা আছি, নামাজে যাওয়ার আগে না হওয়া বউকে ছুঁয়ে কথা দিয়েছি।
এই একটা মাস গালি-টালি দেব না, অকারণে কাউকে মারবও না। তবে হ্যাঁ, যে আমার অকারণে আমার পেছনে সুড়সুড়ি দিতে আসবে তাকে সুস্থভাবে ফিরতেও দেব না। তুইও দুষ্টুমি করিস না, মায়ের ছেড়ে মায়ের করে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না। যা, যা, বাড়ি যা। কনক বলে উঠল, বাড়ি যাব? যাব তো, আগে তোর 3 বোনে 1 বোনকে দে, খেয়ে কবরে শুয়ে আসি। সায়ন বলে উঠল, এই বালের বাল, রাগ উঠাস না বলে দিচ্ছি। তুই আমার বিয়ে করা বউ না যে আদর করার লোভে ঘরে আটকে তোমার আদুচা কথাবার্তা গোগ্রাসে গিলে যাব। সায়নের কথার উত্তরে কনক হা হা করে হাসতে হাসতে বলে উঠল, আমার কথা গিলবি কেন? আর গিলতে পারলি তো গিলবি। যে ছেলে দিনের বেলা বন বন করে মুখে ফেনা তুলে ফেলে, রাতের বেলা আবার সেই ঠিকই বোনের সাথে খোলাখুলি লাগালাগি বাদ রাখে না কিছু, সে আমার কথা এত সহজে গিলতে পারবে না। তবে তুই জিনিয়াস রে ভাই সায়ন, তুই গিলতেও পারস। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না সায়নের, মাথা এলোমেলো হয়ে যায়, মেজাজ সামলানো দায় হয়ে পড়ে। এখনই হচ্ছে, তাই সে চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করলো। লাস্টবার বলছি, সাবধান হ, মুখে লাগাম দে। কনক যেন এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরে অনবরত হাত বুলানোয় তার হাতে এখনও মাটি লেগে আছে। সেই মাটি হাতে সায়নের টি শার্টে কলা চেপে ধরে বলল, ওই, লাগাম কেন দেব? বল কেন দেব? আমার সাথে শত্রুতা, আমাকে খুন করতি, আমার বোনের দিকে কেন হাত বাড়ালি? কেন এত কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? কেন মারলি বল? আমি তোর 3 বোনে কাউকে অসম্মান করেছি, বাজে টোনে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়েকটা দিন আমার বোনটা আমাকে ভাইয়া বলে ডাকে না, ঘরে ফিরলে ছুটে আমার কাছে আসে না, আমার মা আমার সাথে কথা বলে না। ভাইয়া ডাক শোনার জন্য বুক জ্বলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার করে দিয়েছিস তুই। তোকে আমি ক্ষমা করব না, কখনো না। আজ একটা অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুই জীবনেও একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি। আল্লাহ যেন তোকে দাঁড় করায়। আমার কান্না যেন তোর জীবনে অভিশাপ হয়ে আসে। আমার মতো তুইও একবার ভাই ডাক শোনার জন্য পাগল হয়ে যাস। তোকেও যেন বোনের নগ্ন দেহের সামনে দাঁড়াতে হয়, চোখে দেখতে হয় আদরে বোনের ক্ষত বিক্ষত লাশ। বোনকে দেওয়া নামটা রেখে সবাই যখন ধর্ষিতা নামে ডাকবে, তখন শুনতে কেমন লাগে তুইও যেন বুঝিস। তোর জীবনেও যেন এমন তিক্ত অভিজ্ঞতা আসে। সায়ন আর সহ্য করতে পারল না, শক্ত হাতে ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। পাল্টা আক্রমণ কনকও করল, সেও বসালো আরেক ঘুষি। তবে সায়ন একের পর এক এলোপাথারি মারতে শুরু করলে রুবাব তাদের আটকাতে চাইলে পারল না। আজম শীষ বাজাতে বাজাতে এসে দাঁড়িয়েছে কেবল, ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। সায়ন যেন উন্মাদ, ভিড়ে জমে গেছে পথচারীদের। রুবাব আর আজম কোনো মতে ছাড়াতে গেলে সায়ন বলল, এই, এই, কতবার বলবো তোর বোনকে রেপ করিনি? আমার কি মেয়ের অভাব আছে রে? আমাকে কি তোর মতো ভদ্রমাসে কুকুর পেয়েছিস যাকে তাকে লাগিয়ে বেড়াবো? আমার একটা ইশারায় যথেষ্ট তোর বোনের থেকেও কত শত সুন্দরী মেয়েকে বিছানায় তুলতে পারি। রেপ রেপ করে আমাকে তুই রোজ রোজ একই ভোজন গান শোনাও। আজ তোমার ভোজন গান তোমারই পেছনে ভরবো শালা। কথা বলে সায়ন কনককে ধাক্কা মেরে অফিস রুমে ঢুকলো। তারপর ড্রয়ার খুলে একটা পেন ড্রাইভ এনে কনকের মুখে উপর ছুঁড়ে মেরে বলল, এই দেখ কে তোর বোনকে রেপ করিয়েছে, দেখ তুই ভালো করে। তোদের বিষয়ে কথা বলার মোর ইচ্ছাও নেই। সায়ন বলল, আমার রুচি এতটাও জঘন্য না। সর চোখের সামনে থেকে, যা সর। আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তুই শেষ। কথা বলে কনককে আরেকটা কিল মারতেই রুবাবের কানে ফোন ধরা অবস্থায় চিৎকার করে উঠল। সায়ন ভ্রুকুচকে তাকালে রুবাব বলল, ভাই, শুদ্ধ ভাই কল করেছে, দ্রুত হাসপাতালে চলো। তোমার আর সাম্যের নাকি একই ব্লাড। সায়ন বলল, চলো। রুবাব বলল, জুনিয়রদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, দ্রুত চলো। এরপর সংক্ষিপ্ত আকারে পুরো ঘটনা শুনে সায়ন প্রাণপণে বাইক নিয়ে ছুটতে শুরু করলো। তাদের যেতে দেখে কনক মুখ ভর্তি রক্ত থু করে ছুঁড়ে ফেলল। তারপর হাত দিয়ে নাক মুছে মাটিতে শুয়ে বলল, মৌমাছির চাকের মতো তোর বিপদ ঘুরঘুর করছে রে সায়ন। কতদিন সামলাবি তুই? কতবার সেভ করবি বোনদের? তোর বাগানে সেরা ফুলটাকে তুলবেই ইয়াসির, দুমড়ে মুচড়ে শেষ করবেই সে। আজকাল তোর সময়টা খুব ভালো যাচ্ছে রে, তবে ভালোর পরে মন্দের আসন, তা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানি চুবানি খাওয়াতে শুধু ইয়াসিরই যথেষ্ট। রেডি থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের। RLRC নামের এক উন্নত মানের হাসপাতালে ওটির সামনে বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। চোখ ভর্তি জল নিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওটির দরজার সামনে। সাম্য সৃজনের অপারেশন এখনও চলমান। গাড়ির কাঁচ ঢুকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে। গুরুতর আঘাত পাওয়ার সাথে সাথেই জ্ঞান হারিয়েছিল তারা। পথচারী মানুষটি সিমিনকে ভুল তথ্য জানিয়েছিল সেই রাত তেমন আঘাত পায়নি। অথচ হাসপাতালে এসে দেখা গেছে সবচেয়ে বেশি সেই আঘাতপ্রাপ্ত।
অসহায় মা হয়ে যখনই বুঝেছে গাড়িটা তাদের দিকে ধেয়ে আসছে, তখনই সে বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়েছে। ফলস্বরূপ তার পিঠে লেগেছে সম্পূর্ণ আঘাত। ডাক্তারদের ধারণা মতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ওনার। পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পেলে জানা যাবে মোট কয়টা হাড় ভেঙেছে। এদিকে সাম্য আর সৃজন যমজ, জন্মগত ত্রুটি থাকায় কম বয়সে বেশি পাওয়ারের চশমা পড়তে হয় তাদের। এখন আবার বড় অ্যাক্সিডেন্ট, মাথায় নাকি আঘাতও পেয়েছে। তিনজনেরই ক্রিটিক্যাল অবস্থা, তাদের চিন্তায় সকলেই অস্থির। পথচারীরা প্রথমে যে হাসপাতালে ভর্তি করেছিল সেখান থেকে ইমিডিয়েট এখানে আনা হয়েছে। এই হাসপাতালে সবসময় বিদেশি ডাক্তারদের আনাগোনা থাকে, চিকিৎসার মানও অনেক উন্নত। তাছাড়া এই হাসপাতালে শুদ্ধসহ তার সব ফ্রেন্ডদের শেয়ার আছে, কাজের সূত্রে চেনা জানাও পরিচিত ডাক্তারও আছে। তাদের মধ্যে অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন, স্পাইন স্পেশালিস্টদের জরুরি মিটিং বসছে। ওনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালির নামকরা ডাক্তার। রিপোর্টে সিরাজের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর সাম্য ও সৃজনের মাথার জন্য নিউরোলজিস্ট মিস্টার জুম এবং নিউরো সার্জন ইমালি নিয়ার তত্ত্বাবধানে সাম্য আর সৃজন সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি ওনারাই বেশ চিকিৎসা করে যাবেন। তিনজন গুরুতর আহত হওয়ায় তিনজনের ইমিডিয়েট রক্ত প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন সব দিক সামাল দেওয়ার, কিন্তু সাম্যের শরীরে অন্যের রক্ত শ্যুট করছে না। এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা দিচ্ছে লাল লাল গুটি। ডাক্তাররা ব্যাপারটা খেয়াল করা মাত্রই রক্ত দেওয়া বন্ধ করে দিয়েছে। একথা জানা মাত্রই শুদ্ধ রুবাবকে কল করে জানিয়েছে সায়ন যেখানেই থাকুক হাসপাতালে যেন উপস্থিত হয়। তার কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে দু ভাই। রোজা অবস্থাতেই শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য। সাম্যকে রক্ত দিল সায়ন। সৌভাগ্যবশত এবার আর কিছুই হলো না সাম্যের। সৃজনের রক্ত মিলে শীতলের সাথে। বাড়িতে এই দুজনের রক্ত আবার পজিটিভ, কিন্তু শীতলের বয়স কম, ওজনও কম। এর আগে কাউকে রক্তও দেয়নি সে। তাছাড়া বাচ্চা মেয়েটা রোজা আছে, তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি ছিল না। শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারল না। তখন সে শুদ্ধের সামনে দাঁড়িয়ে ফোঁপাতে ফোঁপাতেই বলল, আমার ছোট ভাইটা কষ্ট পাচ্ছে, তাদের রক্ত প্রয়োজন। আমার দেহে অনেক রক্ত থাকার পরেও যদি ভাইদের দিতে না পারি তাহলে নিজেকে মাপ করতে পারবো না শুদ্ধ ভাই, প্লিজ আমাকে রক্ত দিতে দিন। শুদ্ধ তখন নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন থেকে সমানে কেঁদেই যাচ্ছে। শীতলের কথা শুনে বড়রা এগিয়ে এলেন। সাওয়ান চৌধুরী চোখ মুছে শীতলের দু হাতে চুমু এঁকে ভেজা কণ্ঠে বললেন, সোনা মা আমার, তুমি নিজেও তো বাচ্চা, রক্ত দিলে তুমিও অসুস্থ হয়ে যেতে পারো, রক্ত ম্যানেজ হয়ে যাবে মা। শীতল বলল, আমার কিছু হবে না চাচু, তোমরা বোঝার চেষ্টা করো, সত্যি বলছি আমার কিছুই হবে না, আমাকে রক্ত দিতে দাও, আমি রক্ত দেব। শীতল নিজের কথায় অটল, সে রক্ত দেবে। এ সময় মেয়ের জেদ দেখে সিমিন দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলল, নিবা না তো আমার রক্ত? সত্যিই নিবে না? তাহলে আমিও বলছি, এখন আমার রক্ত না নিলে আমি এক্ষুনি বাসায় যাব, তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ঝরাবো। যে রক্ত আমার ভাইয়ের গুরুতর অবস্থাতে কাজে লাগে না, সেই রক্ত শরীরেই রাখবো না। অনেকে বোঝালেও কাজ হলো না। যদি একরোখা শীতলের জেদের কাছে সবাইকে হার মানতেই হলো। সে ছোট ভাইকে রক্ত দিবেই দিবে। তার এমন পাগলামিতে শুদ্ধ আর বারণ করলো না। নার্সকে ইশারা করে শীতলকে নিয়ে ভিতরে যেতে বলল। একটু পরে এক মেয়েকেও সেখানে পাঠালো। মেয়েটি নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতে বলতে রক্ত নেওয়ার প্রসেস শুরু করলো। গল্পে গল্পে বোকা শীতলটা খেয়ালই করেনি শুদ্ধর ইশারায় হাফ ব্যাগেরও কম রক্ত নেওয়া হয়েছে, এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে তাই অন্য ব্যাগ ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে। ব্যাগ ভর্তি রক্ত দেখে শীতল ভেবেছে ওর রক্ত, তাই রক্ত দেওয়া শেষে তার মুখে হাসি ফুটেছে, কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে ওঠে, চোখে অন্ধকার দেখছে। দুর্বলতায় পড়তে গেলে শক্ত এক জোড়া হাতের মালিক তাকে আগলে ধরেছে। শীতলের মাথা ঠেকেছে এক মানবের প্রশস্ত বুকে। শীতলের চোখ বন্ধ করে আঁকড়ে ধরেছে সেই মানুষটাকে। নাকে বিঁধছে পরিচিত বিলাসবহুল পারফিউমের সুঘ্রাণ। তাদের বাড়িতে শুদ্ধ ভাই এটা ব্যবহার করে, সেই হিসেবে নেত্রজোড়া না খুলেই আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই। পড়তে নিলে শুদ্ধ নিশ্চয়ই এখন তাকে ঝাড়ি মারবে না। সে কথা ভেবে সেভাবে বুকে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, একদম ঠিক আছি শুদ্ধ ভাই, সামান্য একটুকু মাথা ঘুরছে এই যা। একথা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল। তারপর পাশের কেবিনটা দেখিয়ে সিমিনকে বলল শীতলকে শুইয়ে দিয়ে আসতে, কিছুক্ষণ রেস্ট নিক সেখানে। শুদ্ধর কথা শুনে সিমিনও তাই করলেন। শুদ্ধের কল পেয়ে ছুটে এসেছে হাসান, কামরান, অর্ক।
কিছুদিন ধরে বিশেষ কাউকে নজরদারিতে রাখতে গা ঢাকা দিয়েছিল ওরা। কাজের কাজ হয়ে গেছে এবং পাকাপোক্ত খবরও এনেছে। আজকের এই ঘটনা পরিকল্পনা মাফিক। এসব ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসিক শেখ। তবে কারো কাছে সেটা প্রকাশ করলো না, নিজেদের মাঝে গোপন রাখলো। তারা ম্যাজিকের মতো ব্যাগ ব্যাগ রক্তের ব্যবস্থা করে ফেললো। তাদের এক একজনের উপস্থিতিতে ব্যস্ত হয়ে পড়লো ডাক্তাররা, নার্সরা। চৌধুরীরা ভেবেছিল সাধারণ বেশে চলা ছেলেগুলো খুব সাধারণ, কিন্তু আজ বুঝলো তারা এক একজন বড় মাপের মানুষ। তারা যা সেটা কাউকে বুঝতে দেয় না। 2 ঘন্টা পেরিয়ে গেলে ওটি লাল বাতি নিভে গেল। রক্তমাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন ডাক্তাররা।